পুলিশের এক স্পেশাল ব্রাঞ্চ এইচআইটি ডিপার্টমেন্টে একটি কেস আসে। পরপর দুটি মেয়েকে অপহরণ করা হয়, কিন্তু অপহরণকারী কিভাবে এই কাজ করলো তার কোনো ক্লু রেখে যায় না। এর মধ্যে একজনের লাশ পাওয়া যায়, কিন্তু তখনও অপরাধীর কোনো হদিস পাওয়া যায় না। তবে কি অপহরণকারী ধরা পড়ে? অন্য মেয়েটিকে জীবিত উদ্ধার হয়? এমন একটি রহস্যময় সিনেমার গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, তাহলে চলো শুরু করি এইচআইটি দ্য ফার্স্ট কেস মুভির এক্সপ্লানেশন। ভিডিওর শুরুতে তোমাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে নিয়মিত সব ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। সিনেমার শুরুতে দেখা যায় একটি মেয়ে আগুনে পুড়ছে, আর পাশে একটি ছেলে কাঁদছে। তার নাম বিক্রম। সে একজন ক্রাইম ইনভেস্টিগেটর, আর সে কাজ করে এইচআইটি ডিপার্টমেন্টে। এই মেয়েটাকে, সে বিক্রমের কি হয় আর কেন মেয়েটা আগুনে পুড়ছে, এইসব জানতে হলে আরেকটু সামনে যেতে হবে। এরপর দেখা যায় বিক্রম হঠাৎ করে চোখ খুলে, তার মানে এতক্ষণ সে পুরানো কোনো স্মৃতি মনে করছিল। তখন একজন ডাক্তার বিক্রমকে চেক আপ করছে। ডাক্তার বিক্রমকে বলে, তোমার ছোট ছোট কিছু কাজ তোমার পুরানো স্মৃতি মনে করায়, এই জন্য তোমার ব্লাড প্রেশার বেড়ে যায়, আর এই কারণে তোমার হার্টের প্রবলেম হচ্ছে। তোমাকে তোমার এইচআইটি ডিপার্টমেন্টের কাজ ছাড়তেই হবে। কিন্তু বিক্রম বলে, ডিপার্টমেন্ট ছাড়া আমার কোনো উপায় নেই, আপনি চাইলে আমাকে ওষুধ দেন, বাকি আমি দেখব। তখন ডাক্তার বলে, কোনো ওষুধে কাজ হবে না বিক্রম, যদি তুমি ছুটি না নাও তবে এটা তোমার উপর খারাপ প্রভাব পড়বে এবং জীবনও চলে যেতে পারে। বের হওয়ার সময় বিক্রম বলে এই কথাগুলো গোপন রাখতে। আসলে বিক্রম কথাগুলো গোপন রাখতে বলেছে কারণ সে একজন ফরেনসিক্স ডাক্তারকে ভালোবাসে। তার নাম নেহা। রূপা আর নেহা দুজন বন্ধু। এই জন্যই বিক্রম রূপাকে বলছে যেন সে এসব কথা নেহাকে না বলে। বিক্রম খুব দুরন্ত একজন অফিসার, দারুণ বুদ্ধিমত্তা ব্যবহার করে আর উপস্থিত পরিস্থিতি পর্যালোচনা করে সে কঠিন সব কেস সলভ করে। এরপর বিক্রম নেহার সাথে দেখা করতে যায়। তখন নেহা বিক্রমকে বলে, তুমি জানো এই কাজ তোমার শরীরের জন্য ক্ষতিকর, তাও কেন তুমি এই চাকরি করছো? তুমি চাকরিটা ছেড়ে দাও। কিন্তু বিক্রম বলে, এই চাকরি আমার অতীতের সাথে জড়িত, আমি এই কাজ ছাড়তে পারি না। নেহা বলে, বিক্রম আমি তোমাকে হারাতে চাই না, দয়া করে চিন্তা করো। কিন্তু বিক্রম স্পষ্টভাবে জানায় সে চাকরি ছাড়বে না। তখন কোনো উপায় না দেখে নেহা বলে, ঠিক আছে চাকরি ছাড়বে না, তুমি অন্তত কয়দিনের ছুটি নাও। কিন্তু বিক্রম তাতেও রাজি হয় না। এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়। বিক্রম রাগ করে চলে যায়, কিন্তু বাসায় গিয়ে সে অনেক চিন্তা করে আর নেহার কথা ভাবতে ভাবতে সে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন বিক্রম অফিস থেকে 6 মাসের ছুটি চায়। তার বসের নাম বিষ্ণুনাথ। বস বলে, আমাদের মূল কাজ হচ্ছে খুনিদের দমন করা, আর তুমি এই সময় 6 মাসের ছুটি চাও? তখন বিক্রম বলে, স্যার এটা আমার পার্সোনাল সমস্যা, আমি একদম ভালো নেই, শরীরেও অনেক সমস্যা, এই ছুটিটা আমার খুবই দরকার। তখন বিষ্ণু এই শর্তে ছুটি দেয় যে যখনই জরুরি প্রয়োজন হবে তখনই আসতে হবে। বিক্রম সেটা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় একটা মেয়ে, তার নাম প্রীতি। সে খুব পরিপাটি হয়ে বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর প্রীতির মনে পড়ে সে মোবাইল ফোনটা বাসায় ফেলে এসেছে। তাই সে আবার বাড়ির দিকে ফিরতে যেতে থাকে, কিন্তু মাঝপথে তার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক পুলিশ অফিসার রাস্তা দিয়ে যাচ্ছিল, তার নাম ইব্রাহিম। ইব্রাহিম প্রীতিকে দেখে গাড়ি থামায়, গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, একা একা দাঁড়িয়ে আছো কেন? তখন প্রীতি সবকিছু খুলে বলে। তারপর ইব্রাহিম বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। কিন্তু প্রীতি পুলিশের গাড়িতে যেতে চায় না। তখন সে ইব্রাহিমের ফোন দিয়ে তার বাবাকে কল করে সবকিছু জানায় এবং বলে সে যেন এখানে এসে তাকে নিয়ে যায়। তখন ইব্রাহিম প্রীতিকে ওই জায়গায় একা রেখে চলে যায়। এরপর দেখা যায় পুলিশ স্টেশনে ইব্রাহিম একটা ফাইল আনতে গিয়েছে, কিন্তু কনস্টেবল ভুল করে অন্য ফাইল দিয়ে দেয়। তাই ইব্রাহিম আসল ফাইল আনতে আবার রওনা হয়। রাস্তায় যাবার সময় দেখে প্রীতি একটি নীল গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে। দূর থেকে দেখে ইব্রাহিম ভাবছিল হয়তো এটাই প্রীতির বাবা, তাই সে আর কিছু না বলে থানায় ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পর যখন ইব্রাহিম আবার ফাইল নিতে ফেরত আসে, তখন সে রাস্তায় প্রীতির বাবাকে দেখে গাড়ি থামিয়ে নামে। তখন প্রীতির বাবা বলে, আমার মেয়ে কিছুক্ষণ আগে এখান থেকে ফোন করেছিল। ইব্রাহিম তখন বলে, হ্যাঁ আমার ফোন থেকেই করেছিল, কিন্তু আমি কিছুক্ষণ আগে ওকে নীল একটা গাড়ির লোকের সাথে কথা বলতে দেখেছি, আমি ভেবেছিলাম সেটা আপনি। এই কথা শুনে প্রীতির বাবা তখন বাসায় ফোন করে চেক করে প্রীতি বাসায় পৌঁছেছে কিনা, কিন্তু প্রীতির মা বলে প্রীতি এখনো বাসায় ফেরেনি। তখন ইব্রাহিম বলে, চিন্তা করবেন না, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও গেছে, বিকেলের মধ্যে চলে আসবে, আর যদি না আসে তাহলে আমাকে জানাবেন। এই বলে ইব্রাহিম সেখান থেকে চলে যায়।
দুদিন পরে প্রীতির বাবা মা ইব্রাহিমের কাছে এসে বলে, আমাদের মেয়ে দুদিন ধরে বাসায় ফেরেনি। সেদিন যদি আপনি বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতেন আর তাকে একা না রেখে দিতেন তাহলে হয়তো আজকের এই দিনটি দেখতে হতো না। তখন ইব্রাহিম বলে, আমি তো তাকে গাড়িতে উঠতে বলেছিলাম, কিন্তু সে নিজেই বলেছিল সে পুলিশের গাড়িতে যাবে না, তাহলে আমি আর কি করতে পারি। এখন যান কনস্টেবলকে গিয়ে মিসিং ডায়েরি করেন। এই ঘটনার পরপরই প্রীতির পরিবার মিসিং রিপোর্ট করে আর ইব্রাহিম নিজে থেকে তদন্ত শুরু করে। সেই রোডের টোল বুথ থেকে সব সিসিটিভি ফুটেজ নেয়, কিন্তু কোনো নীল গাড়ি চোখে পড়ে না। এরপর ইব্রাহিম অফিসে আসে আর দেখে তার সিনিয়র অফিসার বিষ্ণুকে। তখন বিষ্ণু বলে, ইব্রাহিমকে সাসপেন্ড করা হয়েছে কারণ সে প্রীতির পরিবারকে ঠিকভাবে ট্রিট করেনি। আর যেহেতু প্রীতিকে শেষবার আপনি দেখেছেন তাই আপনিও সন্দেহের তালিকায় আছেন, যখনই ডাকবো তখনই আসবেন। এরপর কেটে যায় 2 মাস। হঠাৎ একদিন বিক্রমের কাছে ফোন আসে আর জানতে পারে নেহা নিখোঁজ। এই কথা শুনে বিক্রম একদম শকড হয়ে যায়, পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অবস্থা। তখন তার মাথায় নেহার সঙ্গে কাটানো সব স্মৃতি ভেসে ওঠে। পরের দিন বিক্রম তার সিনিয়র অফিসার বিষ্ণুনাথের কাছে যায়। সে অনুরোধ করে নেহার কেসটা যেন তাকে দেওয়া হয়, কিন্তু বিষ্ণুনাথ বলে এই কেস নিয়ে অবিনাশ কাজ করছে, তোমাকে এই কেস দেওয়া যাবে না। বিক্রম বারবার অনুরোধ করে, স্যার প্লিজ কেসটা আমাকে দিন, কিন্তু বিষ্ণুনাথ রাজি হয় না কারণ অবিনাশ বিক্রমকেও সন্দেহের তালিকায় রেখেছে। বিক্রম খুব রাগ করে সেখান থেকে চলে আসে, তবে সে এখানেই থামে না। তাকে সন্দেহভাজন করা হলেও সে নিজেই নেহার নিখোঁজ হওয়ার ঘটনা খুঁজতে থাকে, কারণ নেহা তার ভালোবাসার মানুষ, যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। বিক্রমের সবচেয়ে ভালো বন্ধু রোহিত, সে সবসময় বিক্রমের পাশে থাকে, ওরা একই ডিপার্টমেন্টে কাজ করত। এক রাতে বিক্রম আর রোহিত চলে যায় নেহার বাসায় তদন্ত করার জন্য। বিক্রম পুরো ঘর খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না, তবে সে ঘরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ টের পায়। পরের দিন সে চলে যায় ফরেনসিক্স ডাক্তারের কাছে, যার নাম সিন্ধে। সেখানে গিয়ে বলে নেহা গত 3 মাসে যে কেসগুলো হ্যান্ডেল করেছে সব কেসের ফাইল যেন তাকে দেখানো হয়। তখন সিন্ধে সব ফাইল এনে দেয়। বিক্রম আর রোহিত মিলে একে একে সব কেস দেখতে থাকে। হঠাৎ বিক্রমের নজরে পড়ে 2 মাস আগে নিখোঁজ হওয়া প্রীতি নামের সেই মেয়ের ফাইল। এই কেসটা হ্যান্ডেল করছিল নেহা। আর প্রীতির নিখোঁজ হওয়া আর নেহার নিখোঁজ হওয়ার দুটার ধরনই একই ছিল। তখন বিক্রমের মনে হতে থাকে হয়তো দুজনের অপহরণকারী একই ব্যক্তি। এই চিন্তা থেকেই সে প্রীতির কেসটা নিয়ে খোঁজ নিতে শুরু করে। তখন জানতে পারে এই কেসটা তদন্ত করছিল তাদের ডিপার্টমেন্টের একজন, যার নাম শ্রীনিবাস। তাই বিক্রম আর রোহিত তার সাথে দেখা করতে যায়। বিক্রম তাকে জিজ্ঞেস করে ঘটনাস্থল থেকে কোনো প্রমাণ পেয়েছিল কিনা। শ্রীনিবাস বলে, প্রীতির গাড়ি থেকে কিছু তুলো পেয়েছি আর গাড়ির পাশ থেকে একটা ছোট সুইও পেয়েছি। এসব আমি সাথে সাথেই ফরেনসিক্সে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে প্রীতির কোনো ডিএনএ পাওয়া যায়নি। এরপর বিক্রম চলে যায় তার সিনিয়র অফিসার বিষ্ণুর কাছে। সে বলে প্রীতির কেসটা যেন তাকে দেওয়া হয়। তখন বিষ্ণু তাকে কেসটা তদন্ত করার অনুমতি দেয়। তারপর বিক্রম রোহিতকে নিয়ে কেসটার তদন্ত শুরু করে। প্রীতি শেষবার ফোন করছিল তার বাবাকে, আর সেই ফোনটা করেছিল ইব্রাহিমের ফোন থেকে। তাই বিক্রম গিয়ে দেখা করে ইব্রাহিমের সাথে, তারপর ওকে নিয়ে যায় তার বাড়িতে। পথে ইব্রাহিম বলে, স্যার আমি স্কুটারটা সারাতে দিয়েছি, চলুন মেকানিক দোকান থেকে নিয়ে যায়। তারা মেকানিকের দোকান থেকে স্কুটার তুলে বাড়িতে যায়। বিক্রম তখন ইব্রাহিমের পুরো বাড়ি তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না। এরপর সে সোজা চলে যায় প্রীতির কলেজে। প্রীতির বন্ধুদের জিজ্ঞেস করে, কিছু তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু সেরকম কিছুই জানতে পারে না। এরপর বিক্রম সবাইকে ডিএনএ টেস্ট করাতে নিয়ে যায়। তারপর সে চলে যায় প্রীতির বাসায়। প্রীতির বাবা মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে আসলে তারা প্রীতির আসল বাবা মা না। আসল বাবা মাকে সেটা কেউ জানে না। প্রীতিকে তার ভাই অনাথ আশ্রম থেকে আনে আর আমেরিকায় নিয়ে যায়। কয়েক বছর আগে তার ভাই আর ভাবি এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে প্রীতি তাদের সাথে ছিল। আর যেদিন প্রীতি হারিয়ে যায় সে বাসায় বলেছিল সে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। পথে ওর গাড়ি নষ্ট হয়ে গেলে ও ইব্রাহিমের ফোন থেকে বাসায় কল করে। তখন বিক্রম জিজ্ঞেস করে প্রীতির সাথে প্রতিবেশীদের কেমন সম্পর্ক ছিল। তারা বলে ওর প্রতিবেশী বলতে শুধুমাত্র শিলার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এরপর বিক্রম শিলার সাথে কথা বলতে যায়। তখন শিলা বলে যে প্রীতির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, লাস্ট অপহরণের আগের দিন ওকে দেখেছিল। এরপর বিক্রম ওর কাছ থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে যায়। চলে যাওয়ার সময় বিক্রম জিজ্ঞেস করে, তোমাদের ভাই আর ভাবে যাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল তাদের সম্পত্তি কি করেছো? তারা বলে ওদের মৃত্যুর পর প্রীতি ছোট ছিল, তাই আমরা প্রীতির দেখাশোনা করতাম। ওর 18 বছর হলে সব জায়গা সম্পত্তি প্রীতির নামে চলে যাবে।
কয়েক মাস পর প্রীতির সব সম্পত্তি প্রীতির নামে ট্রান্সফার করা হবে। এই কথা শুনে বিক্রম প্রীতির বাবা মার উপর সন্দেহ করতে শুরু করে। এরপর রাতে বিক্রম আর রোহিত একটা বারে যায়, যে বারে প্রীতি অপহরণ হবার আগে এসেছিল। বিক্রম রোহিতকে বলে, তুমি ক্লাবের সবাইকে নজরে রাখো, যদি কাউকে সন্দেহ হয় তাহলে আমাকে জানাও, আর এখানকার সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করো। এরপর বিক্রম এক ওয়েটারকে বাইরে ডাকে আর প্রীতির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওই ওয়েটার হঠাৎ বিক্রমকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। বিক্রম আর রোহিত সাথে সাথে ওর পিছু নেয়। অনেকক্ষণ ধাওয়া করার পর তাকে ধরতে সক্ষম হয়। তখন বিক্রম তাকে তল্লাশি করে, পকেটে গাঁজা পায়। আসলে ছেলেটার কাছে গাঁজা ছিল, তাই সে পালাচ্ছিল। তারপর বিক্রম প্রীতির ছবি দেখায়, জিজ্ঞেস করে এই মেয়েটাকে চেনে কিনা। ওয়েটার বলে সে তাকে পার্সোনালি চেনে না, কিন্তু প্রীতি প্রায় প্রতিদিনই ক্লাবে আসতো। এরপর বিক্রম আবার প্রীতির বাবা মায়ের সঙ্গে দেখা করে আর তাদের বলে প্রীতি যেন নিরাপদে ফিরে আসে তার জন্য একটা পূজার আয়োজন করতে। সেই পূজায় আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং প্রীতির বন্ধু বান্ধব আর এলাকার সবাইকে দাওয়াত করবেন, আর তাদের একটা লিস্ট রোহিতকে দিবেন। বিক্রম এই পুজোর আয়োজন করে এই কারণে যে সে জানতে চায় কে আসল অপরাধী, কারণ যে অপহরণ করেছে সে পুজোয় আসবে না, আর যদি সাহস করে এসেও পড়ে তাও কিছু না কিছু চিহ্ন রেখে যাবে। পরের দিন পুজো শুরু হয়। বিক্রম বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। পূজা চলাকালীন হঠাৎ শিলা দৌড়ে এসে বিক্রমকে ডাকে। বিক্রম দৌড়ে গিয়ে দেখে শিলার ঘরের সামনে একটি চিরকুট পড়ে আছে। সেই চিরকুটে লেখা ছিল লাশ আছে রাজু গেস্ট হাউসের সামনে, আর নিচে লেখা ছিল বিক্রমের নাম। এই লেখা দেখে বিক্রম ভয় পেয়ে যায়। ভাবতে থাকে লাশটা কার হতে পারে, প্রীতির না নেহার। এই ভাবতে ভাবতেই বিক্রম অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মুভির শুরুর সেই দৃশ্য দেখা যায়, সেই মেয়েটা যেটা আগুনে পুড়ে যাচ্ছিল আর বিক্রম পাশে কান্না করছিল। আসলে সেই মেয়ের নাম সুস্মিতা, সে বিক্রমের ছোট বোন। কিন্তু কিছু মানুষ সুস্মিতাকে বিক্রমের সামনে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনার পর বিক্রমের জ্ঞান ফিরে আসে। তখন সে হাসপাতালে। রুম থেকে বের হতে ওর সামনে এসে দাঁড়ায় অভিলাষ। সে বিক্রমকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই নিয়ে বিক্রম আর অভিলাষের মধ্যে হাতাহাতি লেগে যায়। ঠিক তখন সিনিয়র অফিসার বিষ্ণু এসে উপস্থিত হয় আর ওদের দুজনকে থামায়, আর বিক্রমকে বলে তুমি এখন রাজু গেস্ট হাউসে যাও। তারপর বিক্রম চলে যায় রাজু গেস্ট হাউসে। সেখানে রোহিত আর কিছু পুলিশ আগেই সার্চ করছিল। অনেক খোঁজাখুঁজির পর কোনো লাশ পাওয়া যায় না। তখন বিক্রম বলে সন্দেহভাজনদের গাড়ির টায়ার, বাইকের টায়ার আর জুতার ছাপ এই জায়গার মাটির সঙ্গে মিলিয়ে দেখো, আর সবার ফোন কোথায় কোথায় গেছে সেগুলোর লোকেশন ট্র্যাক করো। এরপর বিক্রম আর রোহিত আবার চলে যায় শিলার বাসায়। গিয়ে ওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এই চিরকুটটা পেলে। শিলা তখন বলে হঠাৎ ওর ঘরের সামনে এই কাগজটা দেখতে পায়। এরপর বিক্রম শিলার আর্টের ছবি তুলে নিয়ে ফরেন্সিক্স ল্যাবে চিরকুটের লেখার সাথে মিলিয়ে দেখতে দেয়। তখন টেস্ট করার পর সিন্ধে বলে স্ট্রোক 100% ম্যাচ করেছে, তবে দুইটা একই মানুষ লিখেছে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব না, তবুও স্টাইল পুরোপুরি মিলে গেছে। এরপর বিক্রম আবার শিলার বাড়িতে গিয়ে তার পুরো বাড়ি তল্লাশি করে, কিন্তু বাড়ির ভিতর তেমন কিছুই পাওয়া যায় না। বাড়ি থেকে বের হওয়ার সময় বিক্রম দেখে একটা গাড়ি ঢাকা দিয়ে রাখা। সে গাড়ির কভার খুলে দেখে একটা নীল রঙের গাড়ি। তখন সে গাড়ির ভিতর সার্চ করে, সেই চিরকুটের মতো আরও কিছু স্যাম্পল পায়। এগুলো দেখে শিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বিক্রম ওকে প্রীতি আর নেহার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। শিলা বলে নেহা সম্পর্কে আমি কিছুই জানি না, তবে চিরকুটটা আমি লিখেছি, কিন্তু প্রীতির গুম হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন বিক্রম জিজ্ঞেস করে তাহলে তুমি চিরকুটটা লিখলে কেন। তখন শিলা বলে আসলে আমি ডিভোর্সড, এই কারণে পাড়া প্রতিবেশী কেউ আমাকে ভালো চোখে দেখে না, শুধু প্রীতিই ছিল যে আমাকে বুঝতো, কথা বলতো। প্রীতি হারিয়ে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম, তাই আমি চেয়েছিলাম এইভাবে কিছু প্রমাণ দিয়ে পাড়ার সবার ভালোবাসা ফিরে পেতে। কিন্তু বিক্রম কিছুতেই ওর কথা বিশ্বাস করতে পারে না, তাই সে শিলাকে লাই ডিটেক্টর টেস্ট করাতে চায়। টেস্ট শেষে ডাক্তার এসে জানায় শিলা যা বলেছে সেটা সত্য, এই কেসের সাথে ওর কোনো সম্পর্ক নেই। এর একটু পরেই রোহিত এসে বলে রাজু গেস্ট হাউসের পেছনে সত্যি একটি ডিকম্পোস্ট মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে শিলা বলেছিল চিরকুটটাও নিজেই বানিয়েছে আর ওর এসবের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে যদি এই চিরকুটটা মিথ্যে হয়, তবে যেই জায়গার কথা ও বলেছে সেই জায়গা থেকে এই লাশ আসলো কিভাবে। এতে করে শিলার উপর সন্দেহ আরও বাড়তে থাকে। বন্ধুরা, তোমরা কি মনে করো শিলা কি আসলে খুনি? কমেন্ট করে দাও আর দেখতে থাকো বাকি অংশটুকু।
এরপর বিক্রম সেখানে এসে দেহটা ফরেনসিক্স বিভাগে পাঠানোর জন্য বলে, যাতে জানা যায় দেহটা প্রীতির না নেহার। তারপর বিক্রম শিলার কাছে যায়, বলল, তোমার চিরকুট অনুসারে রাজু গেস্ট হাউসের পিছনে মৃতদেহ পাওয়া গেছে, বলো তো ওই দেহটা প্রীতির না নেহার। এই সময় রোহিত ফোন করে বলে দেহটা প্রীতিরই। এই খবর শুনে বিক্রম একটু শান্ত হয়, কারণ তাহলে নেহা হয়তো এখনো বেঁচে আছে। পরের দিন ফরেনসিক্স ডাক্তার ফোন করে বলে, প্রীতির মৃতদেহ থেকে 3 জনের ডিএনএ পাওয়া গেছে। প্রীতির নখ থেকে পাওয়া গেছে অজয়ের ডিএনএ, প্রীতির দাঁত থেকে পাওয়া গেছে তার বাবার ডিএনএ, আর প্রীতির দেহ থেকে পাওয়া গেছে এক চুল, ওটা ছিল সরস্বতীর। সরস্বতী সে অনাথ আশ্রম চালাতেন যেখানে প্রীতি ছোটবেলায় ছিল। তখন বিক্রমের মনে হয় সবাই মিলে প্রীতিকে খুনের ষড়যন্ত্র করেছে। এরপর সবাইকে থানায় এনে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের থেকেও কোনো তথ্য পাওয়া যায় না। তখন বিক্রম রোহিতকে বলে, এত প্রমাণ থাকার পরও আমরা এই মামলাটা সমাধান করতে পারছি না। 2 দিন পর একটি মেয়ে বিক্রমকে ফোন করে বলে, স্যার আমি বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ আমার ফোনে কল এলো। আমি গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিলাম, তখন একটি গাড়ি আমার গাড়ির পাশে থামলো। ওরা আমাকে গাড়ি থেকে নামতে বলল। আমি খবরের কাগজে পড়ছিলাম এই উপায়ে এক মেয়েকে অপহরণ করা হয়েছিল। ভয়ে গাড়ি থেকে নামিনি, তাই আপনাকে ফোন করলাম। এরপর বিক্রম আর রোহিত একসাথে লতার সঙ্গে দেখা করতে যায়। বিক্রম তাকে পুরো ঘটনা জিজ্ঞেস করে। লতা বলে পুরো ঘটনা আর ছেলেটা দেখতে কেমন ছিল সব বলে। এরপর বিক্রম টোল বুথে যায়, সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায় এক ট্রাক চালক কালো চশমা ও ক্যাপ দেওয়া টোল বুথ পার করছে। লতা যেমন বলেছিল ছেলেটা তেমন। তারপর বিক্রম সিসিটিভি ফুটেজ দেখে যেদিন প্রীতি নিখোঁজ হয়েছিল সেই দিনও একই ট্রাক দেখে, কিন্তু ওই ট্রাক চালকের সাথে থাকা একই ছেলেটাকেও দেখলো। তবে ছেলের মুখ ক্যাপের নিচে ঢাকা ছিল, সেজন্য তাকে চিনতে পারা যাচ্ছিল না। ছবিটা পরিষ্কার করার জন্য ফরেনসিক্সে পাঠায়, কিন্তু ক্যাপ থাকায় সেটা সম্ভব হয় না। এরপর বিক্রম সরাসরি থানায় গিয়ে পুরাতন সব অপরাধীর ফাইল খুঁজতে শুরু করলো, তবে সেখানে কারোর সাথে মিলে না। এর ছবিটা দেখে বিক্রমের মাথায় একটা আইডিয়া এলো। ফোনটা টেবিলের কাছে রেখে ছবিটা ভালো করে দেখার জন্য একটু দূরে গেল বিক্রম। হঠাৎ বিক্রমের মনে পড়ল সে মেকানিকের কথা, যেদিন ইব্রাহিমের বাড়ি যাওয়ার সময় দেখেছিল। এরপর বিক্রম মেকানিকের দোকানে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো দোকান বন্ধ। তারপর বিক্রম ইব্রাহিমের কাছে গেল এবং সেই মেকানিকের ব্যাপারে জিজ্ঞাসা করলো। এরপর ইব্রাহিম বিক্রমকে মেকানিকের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ছিল গভীর জঙ্গলের মধ্যে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারা অন্ধকারে ভিজে ভিজে সেই বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে মেকানিককে পাওয়া গেল না। বিক্রম বাড়িটা খুঁজে দেখলো, একটি আলমারির মধ্যে প্রীতি আর নেহার একটি ছবি দেখতে পেল। ঠিক তখনই মেকানিক তাদের উপর গুলি চালালো। তারা মেকানিককে ধরার জন্য ধাওয়া করতে থাকে। সে জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করলো। বিক্রম আর ইব্রাহিম জঙ্গলের ভিতর দিয়ে তার পিছু নিল। বিক্রম আর মেকানিকের মধ্যে একটা ছোটখাটো ফাইট হয়ে যায়। এক পর্যায়ে মেকানিক ইব্রাহিমকে গুলি করে, এতে সে মারা যায়। তারপর মেকানিক বন্দুকটা বিক্রমের মাথার দিকে তাক করলো। ঠিক সেই মুহূর্তে অভিলাষ পেছন থেকে গুলি করে বিক্রমকে বাঁচালো। তখন তারা মেকানিককে জিজ্ঞাসা করলো নেহা কোথায় আর এসব কেন করছিল। মেকানিক বলল, আমি কিছুই জানি না, আমাকে শুধু অপহরণের জন্য টাকা দেওয়া হয়েছিল। বিক্রম বলল, কারা টাকা দিয়েছে, কারা তোমাকে এসব করতে বলেছে। মেকানিক তাদের জঙ্গলের ভিতর একটা বাড়ির কাছে নিয়ে যায়। যে তাকে অপহরণ করতে বলেছিল সে এখানে থাকে। ফাইনালি মূল অপরাধী ধরা পড়বে এখন। বন্ধুরা, তোমরা অনুমান করতে পারো কে হতে পারে? এরপর তারা বাড়ির ভেতরে ধীরে ধীরে ঢোকে। এবার আসলো আসল টুইস্ট। সেখানে বিক্রম যাকে দেখে তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে দেখতে পেল তার সেরা বন্ধু রোহিতকে। তারপর বিক্রম রোহিতকে জিজ্ঞাসা করলো, তুমি নেহাকে কেন অপহরণ করছিলে আর প্রীতিকে কেন মেরেছিলে? কিন্তু রোহিত কিছুই বলল না। তারপর সে ড্রয়ার থেকে বন্দুক বের করে বিক্রমের দিকে গুলি চালাতে গেল, কিন্তু তার আগেই বিক্রম গুলি চালিয়ে রোহিতকে মেরে ফেললো। গুলির শব্দে স্বপ্ন উপরে তলা থেকে নিচে নেমে এলো। তখন বিক্রম স্বপ্নকে জিজ্ঞাসা করে, রোহিত এটা কেন করালো? সে কেন নেহাকে অপহরণ করলো আর প্রীতিকে কেন মেরে ফেললো? এবার স্বপ্ন বলল, রোহিত এসব করেনি, আসলে এসব কাজ আমি করেছি। আমি প্রীতিকে মেরেছি, নেহাকে অপহরণ করিয়েছি। এই কথা শুনে বিক্রম খুব অবাক হলো। এদিকে অভিলাষ উপরে গিয়ে দেখে নেহা বাঁধা অবস্থায় আছে। অভিলাষ তার হাত পা খুলে তাকে নিচে নিয়ে আসে। তারপর স্বপ্নাকে থানায় নিয়ে যায়। এতদিন যাদের সন্দেহ করেছিল কেউ খুনি ছিল না। এখানে পুরো গল্পের মোড় ঘুরে যায়। কিন্তু প্রশ্ন হলো, রোহিতের স্ত্রী কেন এগুলো করালো?
এরপর স্বপ্না সব বলা শুরু করলো আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সবকিছু শুরু হয়েছিল সরস্বতীর সেই আশ্রম থেকে। স্বপ্না, প্রীতি আর আলেখা ছিল খুব ঘনিষ্ঠ 3 বন্ধু, আর আলেখা ছিল স্বপনার ছোট বোন। একদিন হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে এক পুরুষ এবং তার স্ত্রী আসে। তারা একজনকে দত্তক নিতে চায়, কিন্তু 3 জনের মধ্যে কাকে নেবে ঠিক করতে পারেনি। তারপর তারা লটারির মাধ্যমে প্রীতিকে নির্বাচন করে। আমি প্রীতিকে অনেক অনুরোধ করেছিলাম না যেতে, তার জায়গায় আলেখাকে পাঠাতে, কারণ আলেখার পাঁজরে একটি ছিদ্র আছে। এমন একজন বড়লোক যদি তাকে নিয়ে যায়, তার চিকিৎসা করাবে আর আলেখাই বেঁচে থাকতে পারবে। কিন্তু প্রীতি নিজেই চলে গেল। সঠিক যত্ন না পাওয়ায় আমার ছোট বোন আলেখা 2 বছরের মধ্যে মারা গেল। আমি আলেখার মৃত্যুর জন্য প্রীতিকে দোষী মনে করতাম। সেই থেকে আমি প্রীতির প্রতি রাগ পুষে নিয়েছিলাম। নিয়ে বড় হয়েছি। সেই আশ্রম ছাড়ার পর আমি রোহিতকে পেয়েছিলাম। একদিন রোহিত আমাকে একটি ক্লাবে নিয়ে গেল। সেখানে দেখলাম প্রীতি তার বন্ধুদের সাথে অনেক মজা করছে। প্রীতিকে এমন অবস্থায় দেখে আমার খুব হিংসা হয়, কারণ আমার ছোট বোন আলেখা হয়তো আজ সেখানে থাকতে পারত। এক পর্যায়ে প্রীতিকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। তারপর আমি মেকানিক ফাহাদের সাহায্যে প্রীতিকে অপহরণ করালাম আর আমার বোনের মৃত্যুর বার্ষিকীতে তাকে হত্যা করেছিলাম। রোহিত এটা দেখে আমাকে বাঁচাতে তার দেহ মাটি চাপা দিয়েছিল। আর নেহা প্রীতির ব্যাপারে কিছু তথ্য জেনে যায়, তাই টাকা দিয়ে নেহাকেও অপহরণ করায়। এরপর যখন শিলা সেই নোট লিখেছিল যে রাজু গেস্ট হাউসের বাইরে একটি মরদেহ পাওয়া যাবে, সেই নোট অনুসারে রোহিত মৃতদেহ তুলে রাজু গেস্ট হাউসে গিয়ে রেখে আসে। রোহিত চেয়েছিল শিলা আমার অপরাধের জন্য দোষী না হয়, তাই সে কিছু সন্দেহভাজনদের ডিএনএ ধরে নিয়ে বুদ্ধিমানের মতো প্রীতির দেহে লাগিয়ে দিয়েছিল। এসব শুনে সব প্রমাণের ভিত্তিতে পুলিশ স্বপ্নাকে প্রীতির হত্যার জন্য গ্রেপ্তার করে। এরপর বিক্রম রোহিতের ডায়েরি দেখে সেখানে লেখা ছিল, আমি জানি একদিন তুমি সব জেনে যাবে, আর সেদিন তুমি ঘরে আসলে আমি তোমাকে গুলি করতে চাইবে, কিন্তু আমার বন্দুকে বুলেট থাকবে না, কারণ আমি তোমার হাতে এই দুনিয়া থেকে মুক্ত হতে চাই। ইতি, তোমার বন্ধু রোহিত। আর এর মধ্যে সিনেমাটা শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। কোন অংশটা বেশি ভালো লেগেছে সেটি নিশ্চয়ই বলবে। আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।